আজ সারাদিন আবার যমুনা উত্তাল হলো। যমুনা অভিমুখে লং মার্চ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। পুলিশ রীতিমতো জান প্রাণ দিয়ে তাদেরকে ঠেকিয়েছে এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, জল কামান এমন কোনো কিছু নেই যা পুলিশ ব্যবহার করেনি। গুলি করা ছাড়া যা যা করা দরকার সব কিছুই করেছে এবং জগন্নাথের শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বহু আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির ঘটনাও ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৩ দফা দাবিতে লং মার্চ করেছিল। সেই লং মার্চ ঠেকানো হয়েছে এই অজুহাতে যে যমুনার আশেপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। অথচ কদিন আগে এনসিপির সমাবেশ করার জন্য তাদেরকে মঞ্চ করে দেওয়া, সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানির স্প্রে তৈরি করে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতেও আমরা দেখেছি সরকারকে। আজকে ভিন্ন রূপ দেখলাম। তাহলে কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সরকারের বিরোধী পক্ষ? এই ঘটনা যখন আমরা আজকে দেখলাম তখন গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে। ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন। সেটাকে ছাত্রদল সেটার বিপক্ষে ব্যাপক মিছিল মিটিং করছে। আজকে তার জানাজা হয়েছে, ভিসির পদত্যাগ দাবি করা হচ্ছে, বহু কিছু হচ্ছে। গত রাত থেকে আজকে সারাদিন ঢাকা শহর রীতিমতো উত্তাল। সেখানে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড প্রচণ্ড সমালোচিত হয়েছে। কি হলো? জগন্নাথের ছাত্রছাত্রীদের কেন অ্যাটাক করা হলো? তাদেরকে কেন হাসপাতালে পাঠানো হলো? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যমুনা অভিমুখে লং মার্চ করলো। সকাল 11টায় এই ঘটনা শুরু হয়েছে। সারা দিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বহু ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সংবাদপত্র বলছে 50-এর অধিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তাদের 3 দফা দাবি হচ্ছে আবাসন ভাতা চালু করা, পূর্ণাঙ্গ বাজেট দেয়া এবং ছাত্রদের যে প্রস্তাবিত 2টা হল, আবাসিক হল, সেই হল দ্রুত সম্পন্ন করা। এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই তারা লং মার্চ করেছে যমুনা অভিমুখে। সেই লং মার্চে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধা রীতিমতো সীমা ছাড়িয়েছে। সমালোচনা এমনও হচ্ছে যে এখন তো শেখ হাসিনার পুলিশ নেই, তাহলে এখন পুলিশ ছাত্রদের প্রতি কেন আক্রমণ চালাচ্ছে? পুলিশ যে আক্রমণ চালালো সেই আক্রমণটাকে অনেকে অমানবিক বলছেন এবং শুধু অমানবিক বলেই বসে থাকছেন না, এটাকে আগের সরকারের সঙ্গে তুলনামূলক চিত্র হিসেবেও দেখছেন। পত্রিকা কি বলছে সেটি জেনে নিন। দৈনিক যুগান্তরের একটা হেডিং দেখলে, স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। দৈনিক যুগান্তরের হেডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কি ঘটেছিল সেখানে। কিন্তু সেই ঘটনার পরে আমরা দেখেছি একজন শিক্ষককে, এই ছবিটা দেখে নেন, একজন শিক্ষককে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের আঘাতে, জল কামানের আঘাতে বিপর্যস্ত অবস্থায় তার ছাত্রদের সেবা করার দৃশ্য আমরা দেখছি। ভয়াবহ একটা অমানবিক ব্যাপার। শুধু তার এই দৃশ্যই নয়, ছাত্ররা আহত হয়ে মাটিতে পড়ে আছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন দৃশ্য, যে ছবিগুলো আপনারা দেখছেন, সেই বিভিন্ন দৃশ্য রীতিমতো বিবেককে নাড়িয়ে দিয়েছে। পুলিশ বলছে 144 ধারা জারির কথা, বলছে যমুনার আশেপাশে 144 ধারা জারি করা আছে, সুতরাং এখানে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। কিন্তু কদিন আগেই আমরা দেখলাম এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে মঞ্চ তৈরি করলো। সেই মঞ্চে তারা সেখানে অবস্থান করলো, সারা রাত সেই রাস্তায় তারা শুয়ে থাকলো এবং তখন 144 ধারার প্রসঙ্গ আসলো না। 144 ধারা যমুনার আশেপাশে শাহবাগ সহ সব জায়গাতেই ছিল, মিছিল সমাবেশ নিষিদ্ধ। কিন্তু শাহবাগে তারা ব্লকেট দিয়েছে, রাস্তা বন্ধ করেছে, সব কর্মসূচি করেছে। তাদের বেলায় সিটি কর্পোরেশন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে, সিটি কর্পোরেশন পানি সাপ্লাই দিয়েছে, সরকার থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। কিন্তু জগন্নাথের বেলায় তাদের উপরে টিয়ার সেল ছোড়া হলো, সাউন্ড গ্রেনেড ছোড়া হলো, শতাধিক ছাত্রকে আহত করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং শিক্ষক পর্যন্ত আহত হয়েছেন। এই ঘটনা যে একেবারে পরিষ্কার বৈষম্য,
সেটা বোঝাই যাচ্ছে। জগন্নাথের ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন রক্তাক্ত জবি। এই যে রক্তাক্ত করা হলো, এই রক্তাক্ত করা কেন হলো? এই ঘটনা যখন আমরা আজকের দিনে দেখছি, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের পরিষ্কার চিত্র আমরা দেখলাম যে এনসিপির বেলায় সরকার আদর যত্ন করে তাদের যমুনার সামনে সমাবেশ করতে দেবে, আর জগন্নাথ গেলে বলবে যে 144 ধারা জারি আছে, তোমরা এখানে আসতে পারবা না। এটা তো এক দেশে দুই নীতি হয়ে গেল, এটাকে কেউ সমর্থন করছেন না। আবার গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা সাম্য, তিনি খুন হয়েছেন। সোহরাওয়ার্দীর গেটে তার খুন হওয়ার ঘটনাটা ঘটেছে মধ্যরাতে। সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছেন, কিন্তু ভিসি প্রক্টরের পদত্যাগ যখন চাচ্ছেন তখন বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতা সার্জিস আলম বলছেন সেটার বিপক্ষে। তিনি ভিসি পদত্যাগের ঘটনাকে অন্য খাতে প্রবাহিত, তিনি বলছেন যে এই ঘটনায় ভিসির পদত্যাগ চাওয়া মানে প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করা হচ্ছে, অর্থাৎ ছাত্রদল প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করছে। এদিকে ছাত্রদল থেকে বলা হয়েছে যে আমাদেরকে টার্গেট করা হচ্ছে। কারা টার্গেট করছে সেটা একটা বড় বিষয়। তারা রাজু ভাস্কর্যের সামনে আজকে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন এই হত্যাকাণ্ডের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এই দায় এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। আমরা গতরাতে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যেখানে ভিসি শাউট করে বলছেন আমাকে মারবি, মার, আয় মার। এই হচ্ছে ভিসির ভাষা। যদি ভিসির ভাষা এটা হয় তাহলে ভিসি, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি এই সাহসটা কোথায় থেকে পান? বলা হচ্ছে একটি ধর্মভিত্তিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা এই ভিসি অনেক বেশি সাহস দেখিয়েছেন গতকালকে সাধারণ ছাত্রদের সাথে, সেটাও অধ্যত্ত, এবং সেই কারণে তার পদত্যাগ চাওয়া হচ্ছে বলেও শোনা যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যখন গোলমালের দিকেই যাচ্ছে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে সরকার সেগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, এবং সেই ব্যর্থতা থেকে উত্তরণের জন্য অনেকেই বলছেন যে এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু আসলে ম্যানেজ করতে পারছে না। দর্শক, আপনিও কি তাই মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।